আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও শতকরা এই অধ্যায়ের ঐকিক নিয়ম এই টপিক্সের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো এই এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলতে চাই যে অনুপাত ও শতকরা অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যেই পর্বটিতে, সেটি দেখে আসার জন্য। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে আমাদের অনেক সুবিধা হবে। সবার প্রথমে আমরা যেই প্রশ্নটি সমাধান করব তা হচ্ছে 41 নম্বর প্রশ্ন। তার কারণ আমরা ইতিমধ্যে 1 থেকে 40 পর্যন্ত আমাদের পূর্বের পর্বগুলোতে সমাধান করে এসেছি। আমাদের এখানে সবার প্রথমে বলা হয়েছে নিচের তথ্যের ভিত্তিতে 41 ও 42 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ আমরা এখানে যে তথ্যটি দেওয়া আছে এই তথ্যের আলোকে 41 এবং 42 এই দুইটি প্রশ্নের আমাদের সমাধান করতে হবে। কি তথ্য দেওয়া আছে এখানে? কোনো একটি কাজ রিয়া 12 দিনে এবং ঋতু 24 দিনে করতে পারে। অর্থাৎ এখানে একটি কাজ, কিন্তু সেই কাজটা যদি রিয়া করে তাহলে সে 12 দিনে করতে পারবে, ওই কাজটাই যদি ঋতু করে সে 24 দিনে করতে পারবে। অর্থাৎ দুইজন ব্যক্তি আলাদাভাবে দেওয়া আছে এবং তাদের কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা দেওয়া। 41 নম্বর প্রশ্নতে বলা হয়েছে রিয়া ও ঋতু একত্রে একদিনে কত অংশ কাজ করে এটা তারা জানতে চায়। অর্থাৎ রিয়া এবং ঋতু, আমাদের উদ্দীপকে কিন্তু দুইজনের কাজটা আলাদাভাবে দেওয়া আছে যে রিয়া কত দিনে, ঋতু কত দিনে, কিন্তু এখন তারা জানতে চায় যে রিয়া এবং ঋতু যদি একত্রে কাজটা করে তাহলে তারা একদিনে কতটুকু কাজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে তারা দুইজন একত্রে একদিনে কতটুকু কাজ করে এটা জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে রিয়া একদিনে কতটুকু কাজ করতে পারে, ঋতু একদিনে কাজ কতটুকু করতে পারে। তাহলে রিয়া যতটুকু কাজ করবে একদিনে, ঋতু যতটুকু কাজ করবে একদিনে, এই কাজগুলোকে আমরা একসাথে করে দিব। আমরা পেয়ে যাব যে তারা একত্রে একদিনে কতটুকু কাজ করে। আমরা এখানে ওদের সমাধানটা দেখাই। আমরা লিখব যে রিয়া 12 দিনে করতে পারে এক অংশ কাজ। এক অংশ কাজ মানে সম্পূর্ণ কাজ। এক অংশ কাজ বলতে আমরা এখানে ধরে নিব সম্পূর্ণ কাজটা। আমরা বলবো রিয়া 12 দিনে করতে পারে এক অংশ কাজ। আমি এখানে অংশ কাজ লিখি, অংশ কাজ। অতএব একদিনে করতে পারে, তাহলে সে 12 দিনে যতটুকু কাজ করবে একদিনে অবশ্যই তার চেয়ে কম কাজ করবে। তাহলে আমরা এখানে ভাগ করব, উপরে 1 নিচে 12 অংশ কাজ। আমরা পেয়ে গেলাম যে রিয়া একদিনে 12 ভাগের 1 অংশ কাজ করতে পারে। ওই কাজটাকে যদি আমরা 12 ভাগ করি তার 1 ভাগ কাজ সে একদিনে করতে পারবে। একই রকমভাবে আমরা এখন ঋতুটা বের করব। ঋতু একদিনে কতটুকু কাজ করতে পারে? আমাদের উদ্দীপকে বলা আছে যে ঋতু 24 দিনে ওই কাজটা করতে পারে। তার মানে আমরা বলবো ঋতু 24 দিনে 1 অংশ কাজ করতে পারে। তাহলে ঋতু একদিনে কতটুকু কাজ করবে? 24 দিনে যতটুকু কাজ করে অবশ্যই একদিনে তার চাইতে কম করবে। তাহলে উপরে 1 নিচে 24 অংশ কাজ। আমরা পেয়ে গেলাম রিয়া একদিনে 12 ভাগের 1 অংশ কাজ করে, ঋতু একদিনে 24 ভাগের 1 অংশ কাজ করে। আমাদের প্রশ্নে কিন্তু তারা জিজ্ঞাসা করছে একত্রে, একত্রে মানে একসাথে তারা একদিনে কতটুকু কাজ করে। তাহলে রিয়া একদিনে কাজ করে 12 ভাগের 1 ভাগ, ঋতু একদিনে কাজ করে 24 ভাগের 1 ভাগ। যেহেতু তারা বলছে একত্র করো, একসাথে করো, যদি রিয়া আর ঋতু একসাথে কাজ করতো তাহলে তারা একদিনে কতটুকু কাজ করবে? তাহলে রিয়া একদিনে যতটুকু কাজ করার কথা সে ততটুকু করবে, ঋতু একদিনে যতটুকু করার কথা ততটুকু করবে। দুইজনের একদিনের কাজ একসাথে করে দিলেই আমরা পেয়ে যাব যে তারা একসাথে কতটুকু কাজ করছে। 12 এবং 24-এর লসাগু 24, 12 24-এর মধ্যে 2 বার যায়, 2 একে 2, 24 24-এর মধ্যে 1 বার যায়, 1 একে 1। আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 2 আর 1 যোগ করলে 3 নিচে 24। এখানে কাটাকাটি করা যায় যে 3 3-এর মধ্যে যায় 1 বার, 3 24-এর মধ্যে যায় 8 বার। পরবর্তী লাইনে 8 ভাগের 1 অংশ। আমরা জানতে পারলাম যে রিয়া এবং ঋতু দুইজন যদি একসাথে কাজ করে তাহলে তারা একদিনে ওই কাজের 8 ভাগের 1 ভাগ করে ফেলতে পারবে। একদিনের মধ্যে 8 ভাগের 1 অংশ কাজ করতে পারবে যদি তারা দুইজন একসাথে কাজ করে। তাহলে এখানে আমাদের ফলাফল হবে 8 ভাগের 1 অংশ। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 42 নম্বর প্রশ্ন, রিয়া ও ঋতু একত্রে 8 দিনে কতটুকু কাজ করতে পারে? আমরা এইমাত্র বের করলাম যে রিয়া এবং ঋতু একসাথে একদিনে কতটুকু কাজ করে। এখন তারা জানতে চায় তারা একত্রে 8 দিনে কতটুকু কাজ করতে পারে। একেবারেই সহজ একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নের সমাধান করতে পারি যে তারা একদিনে, রিয়া এবং ঋতু দুইজন একসাথে একদিনে কাজ করতে পারে 8 ভাগের 1 অংশ।
আমাদের কাছে তারা জানতে চায় যে তারা দুইজন যদি 8 দিন কাজ করে তাহলে তারা কতটুকু কাজ করতে পারবে। আচ্ছা, তাহলে একদিনে যতটুকু কাজ করবে 8 দিনে অবশ্যই তার চাইতে বেশি কাজ করবে, কারণ তারা সময় বেশি পাইলো, তাহলে বেশি কাজ করতে পারবে। আমরা এখানে গুণ করব, 8/1 গুণ এই 8/1 উপর থেকে লিখলাম, আর এই যে এই 8 এখানের মধ্যে নিয়ে গুণ করলাম। এখন দেখি আমাদের ফলাফলটা কত বের হয়। 8 মধ্যে যায় একবার, 1 1কে 1 অংশ। আমরা দেখতে পেলাম যে তারা দুইজন একত্রে 8 দিনে 1 অংশ কাজ করতে পারবে। 1 অংশ মানে কি? সম্পূর্ণ কাজটা। অর্থাৎ যদি রিয়া এবং ঋতু দুইজন যদি একসাথে কাজ করে তাহলে তারা দুইজনে 8 দিনে পুরো কাজটা করে ফেলতে পারবে। 1 অংশ বলতে আমরা সম্পূর্ণ কাজকে ধরে নিই, তাহলে তারা দুইজন 8 দিনে 1 অংশ কাজ করতে পারে। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে আমাদের 3টি তথ্য দেওয়া, 1 2 3, কোনটি সঠিক হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে 1 নম্বর তথ্যটা দেওয়া যে 5টি মোবাইলের মূল্য 25,000 টাকা হলে একটি মোবাইলের মূল্য 500 টাকা। তো এই তথ্যটা কি সঠিক কিনা? যদি 5টা মোবাইলের মূল্য 25,000 টাকা হয় তাহলে একটি মোবাইলের দাম কত? একটি মোবাইলের দাম হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা করে 5টা মোবাইলের দাম 25,000 টাকা হবে, কিন্তু তারা বলতেছে একটি মোবাইলের দাম 500 টাকা। তাহলে তাদের এই তথ্যটা ভুল। 1 নম্বর তথ্যটা ভুল। 2 নম্বর তথ্য, 10টি রাবারের মূল্য 50 টাকা হলে একটি রাবারের মূল্য 5 টাকা। আচ্ছা, 10টি রাবারের মূল্য যদি 50 টাকা হয় তাহলে একটি রাবারের মূল্য কি 5 টাকা হয়? হ্যাঁ, একটি রাবারের মূল্য 5 টাকা হয়, কারণ এই 10 দিয়ে যদি 50কে ভাগ করি তাহলে আমরা একটা রাবারের মূল্য পেয়ে যাব 5 টাকা। তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক। 3 নম্বর যেই তথ্য সেখানে বলা হলো যে 10 কেজি গমের মূল্য 130 টাকা হলে 120 কেজি গমের মূল্য 1560 টাকা। এই তথ্যটা সঠিক কিনা সেটা আমরা এখন করে দেখব। এখানের মধ্যে আমরা লিখব যে 10 কেজি গমের মূল্য 130 টাকা হলে 120 কেজি গমের মূল্য কত টাকা। আমরা এখানের মধ্যে কথাটা লিখব যে 10 কেজি গমের মূল্য 130 টাকা, অতএব 1 কেজি গমের মূল্য, 10 কেজির দাম যত হবে 1 কেজির দাম তার চেয়ে কম হবে, তাহলে আমরা এখানে 130কে ভাগ করব 10 দিয়ে। এখন আমাদের কাছে তারা জানতে চায় 120 কেজি গমের মূল্য। তাহলে 120 কেজি গমের মূল্য কি হবে? বেশি হবে। 1 কেজির দাম যত 120 কেজির দাম তার চেয়ে বেশি। আমরা 120কে উপরে গুণ করব, কারণ কোনো সংখ্যা যদি আমরা উপরে গুণ করি তখন তার মান বাড়ে, যখন ওই সংখ্যাটিকে নিচে গুণ করি তখন তার মান কমে যায়। তো এখন আমাদের উদ্দেশ্য এখানে মান বাড়ানো, কারণ 1 কেজির দাম যত হবে 120 কেজির দাম তার চেয়ে বেশি হবে। আমরা দেখি আমাদের এখানে আমাদের ফলাফল কত বের হয়। আমরা যদি 10 দিয়ে 120কে কাটি তাহলে হবে 12, তাহলে 130 গুণ 12, দেখি ফলাফল কত হয়। 130-এর সাথে 12 গুণ দিলে 130 গুণ 12, তাহলে আমরা এখানে গুণটা করলাম, 2 0 0, 3 2 6, 2 1 2, একটা শূন্য দিয়ে পরবর্তী লাইনের কাজ শুরু করি। 1 0 0, 3 1 3, 1 1 1, তাহলে এখন আমরা যোগ করে দিই 0 6 3 2 5 1, আমরা পেয়ে গেলাম 1560 টাকা। তাহলে তারা যে বললো যে 10 কেজি গমের মূল্য 130 টাকা হলে 120 কেজি গমের মূল্য 1560 টাকা, আমরা দেখলাম এই তথ্যটা সঠিক। তাহলে কোন কোন তথ্য সঠিক? 2 ও 3 সঠিক। 2 ও 3 রয়েছে আমাদের গ নাম্বার অপশনে, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা 43 নম্বর প্রশ্ন সমাধান করলাম। এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্ন 44 নম্বর প্রশ্নে চলে যাব। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের এখানে একটা তথ্য দেওয়া আছে। সবার প্রথমে তথ্যটি দিয়ে তারা বলল যে এই তথ্যের আলোকে তোমরা 44 এবং 45 নম্বর প্রশ্নের উত্তর দাও। তথ্যটা দেওয়া হচ্ছে একটি কাজ ক 10 দিনে করতে পারে, ওই কাজটি খ 20 দিনে করতে পারে। তো 44 নম্বর প্রশ্ন, ক 1 দিনে কাজের কত অংশ করে? তাহলে আমরা তো দেখলাম যে 10 দিনে, ক 10 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে। তাহলে যেহেতু সে 10 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে, আমরা এখানে আমাদের লিখব 10 দিনে করতে পারে 1 অংশ কাজ। আমরা 1 অংশ বলতে এখানে সম্পূর্ণ কাজটাকে বুঝবো, 1 অংশ। তাহলে 10 দিনে করতে পারে 1 অংশ কাজ। আমাদের প্রশ্নে জানতে চাই 1 দিনে কতটুকু কাজ করতে পারে, সেটা আমরা বের করব। অতএব 1 দিনে করতে পারে, 10 দিনে যতটুকু কাজ করবে 1 দিনে তার চাইতে কম কাজ করবে, অর্থাৎ 10 ভাগের 1 অংশ কাজ সে করে। 10 দিনে করে সম্পূর্ণ কাজ, 1 দিনে করে 10 ভাগের 1 অংশ
কাজ। তাহলে 10/1 এখানে আমাদের ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, ক ও খ একত্রে একদিনে কাজটির কত অংশ করতে পারে? আমরা একটু আগে এই ধরনের একটা প্রশ্নের সমাধান করে এসেছি, ওই একই রকমভাবে সমাধান করব। আমরা বের করব যে ক একদিনে কতটুকু কাজ করে, খ একদিনে কতটুকু কাজ করে। এরপরে দুইজনের এই একদিনের কাজ একসাথে করে ফেলব। কয়ের একদিনের কাজ, ক্ষয়ের একদিনের কাজ একসাথে করে দিলে আমরা পেয়ে যাব যে তারা একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। কারণ কয়ের যতটুকু কাজ করার কথা সে ততটুকুই করবে, ক্ষয়ের যতটুকু করার কথা ততটুকুই করবে। কিন্তু যখন দুইজনের এই কাজটা যখন আমরা একসাথে করে ফেলবো তখন দেখবো আমরা একটা ভিন্ন রকমের ফলাফল বেরোবে। আমরা এখানে মধ্যে সমাধানটা করি যে ক একদিনে কাজ করে 10/1 অংশ, এটা তো আমরা বের করলাম। এখন খ একদিনে কতটুকু করে সেটা আমরা বের করি, খ এর কাজটা বের করি। আমরা লিখব খ, আমাদের উদ্দীপকে বলা আছে যে খ 20 দিনে কাজটা করতে পারে, তাহলে আমরা লিখব খ 20 দিনে করতে পারে 1 অংশ কাজ। তাহলে সে একদিনে কতটুকু কাজ করে, তাহলে সে একদিনে অবশ্যই কাজ কম করবে। তাহলে 20/1 অংশ আমরা পেয়ে গেলাম যে ক 10/1 অংশ কাজ করে একদিনে, খ 20/1 অংশ কাজ করে একদিনে। দুজনের কাজটাকে আমরা এখন যোগ করব, 10/1 যোগ 20/1। কয়ের একদিনের কাজ, ক্ষয়ের একদিনের কাজ, যেহেতু বলা হয়েছে তারা একত্রে কাজ করলে, একত্র বলার কারণে আমরা এখানে যোগ চিহ্নটা দিলাম। এবার আমরা এটা যোগটা করে দেখি আমাদের ফলাফলটা কত বের হয়। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব সবার প্রথমে তা হচ্ছে 10 এবং 20-এর লসাগু বের করব। 10 এবং 20-এর লসাগু হচ্ছে 20। 10 20-এর মধ্যে 2 বার যায়, 2 1 2, 20 20-এর মধ্যে 1 বার যায়, 1 1 1 অংশ। পরবর্তী লাইনে আমরা বের করব 20/3 অংশ। তাহলে আমরা দেখলাম যে এই যে 20/3 অংশ যদি ক এবং খ একসাথে কাজ করে তাহলে তারা একদিনের মধ্যে 20/3 অংশ কাজ করে ফেলতে পারবে। তাহলে 20/3 আমাদের ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি পুকুর খনন করতে 25 জন শ্রমিকের 20 দিন লাগে। যদি 25 জন শ্রমিক একসাথে কাজ করে তাহলে তাদের 20 দিন লেগে যাবে সেই পুকুরটা খনন করতে। এখন আমাদের প্রশ্নে জানতে চাই একজন শ্রমিকের কত দিন লাগবে। যেখানে 25 জন শ্রমিকের 20 দিন লেগে যাচ্ছে সেখানে একজন শ্রমিকের কত দিন সময় লাগবে এটা তারা জানতে চায়। আমরা এটার সমাধান করব এইভাবে, আমরা এখানে যেহেতু একজন শ্রমিকের কত দিন লাগবে দিন জানতে চাই, আমরা সবসময় জানি যে যেটা আমাদের প্রশ্নে জানতে চাই সেটা হয় লাইনের ডান দিকে। তাহলে আমরা এখানে আমাদের লিখব যে 25 জন শ্রমিকের সময় লাগে 20 দিন, 25 জন শ্রমিকের সময় লাগে 20 দিন। তাহলে একজন শ্রমিকের কত দিন সময় লাগবে? তাহলে আপনারাই বলেন 25 জনের যদি 20 দিন লেগে যায় তাহলে একজনের কি আরও কম সময় লাগবে? না, তা আরও বেশি সময় লাগবে। তাহলে আমরা এখানে আমাদের গুণ করব, 25 গুণ 20। আমরা যদি 25-কে 20 দিয়ে গুণ দিই, 25 দুগুণে 50, আর এই যে একটা শূন্য তাকে আমরা এখানে বসাই দিব। তাহলে একজন শ্রমিকের 500 দিন সময় লাগবে। 500 দিন আমাদের ক নাম্বার অপশনের মধ্যে রয়েছে 500 দিন। তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের এখানে বলা হয়েছে যে নিচের উদ্দীপকটি পড়ে 47 ও 48 নং প্রশ্নের উত্তর দাও। কোনো ছাত্রাবাসে 400 জন ছাত্রের 15 দিনের খাদ্য ছিল, অর্থাৎ 400 জন ছাত্র খেতে পারবে 15 দিন যাবৎ এই পরিমাণ খাবার সেখানে ছিল। 5 দিন পর কিছু ছাত্র অন্যত্র চলে যাওয়ায় বাকি খাদ্যে তাদের আরও 25 দিন চলল। অর্থাৎ এই যে 400 জনের জন্য 15 দিন খাবার ছিল, সেই 15 দিনের মধ্য থেকে 5 দিন 400 জনই খাবার খেয়েছে। 5 দিন পরে ওই 400 জনের মধ্য থেকে কয়েকজন ছাত্র অন্য জায়গায় চলে গেছে, অর্থাৎ ছাত্র এখন কমে গেল। তো এখন তারা বলতেছে যে এই যে কিছু ছাত্র চলে গেল, তাহলে যেহেতু ছাত্র কমে গেছে এখন 400 জনের কিন্তু 10 দিনের খাবার আছে, কারণ 15 দিনের মধ্যে 5 দিন তো তারা খেয়েছেই, তাহলে আরও 10 দিনের খাবার সেখানে আছে, 400 জন খেতে পারবে। তো সেখান থেকে কিছু ছাত্র তো চলে গেছে, তাহলে কি আর 10 দিন তারা খেতে পারবে? আরও বেশি খেতে পারবে, কারণ মানুষ কমে গেছে, খাবার কিন্তু রয়ে গেছে কিন্তু মানুষ কমে গেছে, সুতরাং তারা আরও বেশি দিন খেতে পারবে। তো তারা বলল যে ওইখানে এই মুহূর্তে যেই পরিমাণ ছাত্র আছে তারা 25 দিন খাবারগুলো খেতে পেরেছে। এটা আমাদের উদ্দীপক। 47 নম্বর প্রশ্নে তারা জানতে চায় ওই সম্পূর্ণ খাদ্য 25 দিনে
কতজন ছাত্র খেতে পারবে। অর্থাৎ আমাদের প্রথমে কিন্তু বলা আছে যে ওইখানে যেই পরিমাণ খাবার আছে এই খাবারে 15 দিন যাবত 400 জন খেতে পারবে। যে পরিমাণ খাবার আছে এতে 15 দিন যাবত 400 জন ছাত্র খেতে পারবে। কিন্তু তারা এখন জানতে চায় যে না 15 দিন না 25 দিন খেতে হবে। ওইখানে যেই পরিমাণ খাবার আছে, খাবার কিন্তু কমানো যাবে না বাড়ানো যাবে না, যেই পরিমাণ খাবার আছে ওই খাবারে 25 দিন যাবত খেতে হবে। তাহলে কতজন ছাত্র খেতে পারবে এটা তারা জানতে চায়। 15 দিন তো 400 জন খেতে পারতো, যদি 400 জন ছাত্র খাবার খায় তাহলে তারা 15 দিনের মধ্যেই খাবার শেষ হয়ে যাবে। কিন্তু তারা বলতেছে না 15 দিন না 25 দিন যাবত এই খাবার খেতে হবে। তাহলে সেখানে ছাত্র কতজন এই 25 দিনে খেতে পারবে এটা তারা জানতে চায়। তাহলে আমরা এই প্রশ্নের সমাধান করব এইভাবে, যেহেতু তারা ছাত্র জানতে চায় যে 25 দিনে কতজন খেতে পারবে, তাহলে ছাত্রটাকে আমরা লাইনের ডান দিকে লিখব সবসময়। যেটা প্রশ্নে জানতে চাবে সেটা হবে লাইনের ডান দিকে। তাহলে আমরা এখানে মধ্যে লিখব যে 15 দিনে খেতে পারে 400 জন, অতএব একদিনে খেতে পারে। তাহলে 15 দিনের খাবার যদি একদিনের মধ্যে শেষ করতে হয় তাহলে মানুষ বাড়াইতে হবে। তাহলে আমরা এখানে গুণ করব 400 গুণ 15। কিন্তু এখন একদিন না, খাবার খেতে হবে 25 দিন যাবত। তাহলে একদিনে যতজন খেতে পারবে 25 দিনে তো আর ততজন খেতে পারবে না, মানুষ কমে যাবে এখন। তাহলে আমরা এখানে ভাগ করব 400 গুণ 15 ভাগ 25। এখন আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে 25 আমরা জানি 100-র মধ্যে 4 বার যায়। 25 100-র মধ্যে 4 বার যায়, 4 25 100। তাহলে 400-র মধ্যে কয়বার যায়? 100-তে যদি 4 বার আর 100-তে 4 বার, এইভাবে করে 400-তে 16 বার যাবে। একদম সহজভাবে হিসাব করা যায় কিন্তু, যে 100-তে 4 বার 4 বার 4 বার 4 বার টোটাল 16 বার যাবে। 25 400-র মধ্যে 16 বার যায়। এখন আমরা এই 16-র সাথে 15-কে গুণ দিয়ে দেখব আমাদের ফলাফলটা কত বের হয়। দেখি আমরা আমাদের ফলাফলটা কত বের হয়। আমরা 16-র সাথে 15-কে গুণ দিব। এখানে করে দেখি 5 6 30-এর 0 থাকে 3, 5 একে 5 আর 3 হচ্ছে 8, 6 একে 6 1 একে 1। আমরা আমাদের এখানে আমাদের যোগফলটা বের করব। 8 6 14 4 হাত থেকে 1 1 1 2, 240 জন। তাহলে 15 দিন খেতে পারতো 400 জন, কিন্তু যেহেতু আমাদেরকে বলছে 25 দিন খেতে হবে, তাহলে 400 জন আর খেতে পারবে না, খাবার খাবে 240 জন। 240 জন। তাহলে ওই সম্পূর্ণ খাদ্য 25 দিনে কতজন ছাত্র খেতে পারবে? তা হচ্ছে 240 জন, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্ন। 5 দিন চলার পর, মনে রাখতে হবে আমাদের প্রশ্নগুলো আমরা বারবারে উদ্দীপকের সাথে মিলাবো। আমরা কিন্তু প্রশ্ন আগের লাইনের সাথে মিলাবো না, প্রশ্ন মিলাবো সবসময় উদ্দীপকের সাথে। তাহলে 47 নম্বর প্রশ্ন তো সমাধান হয়ে গেল। এখন আমরা 48 নম্বর প্রশ্নের সাথে আবার উদ্দীপকের সম্পর্ক দেখব কি হয়। 48 নম্বর প্রশ্ন। 5 দিন চলার পর অবশিষ্ট খাদ্য 25 দিনে কতজন ছাত্র খেতে পারবে? এই যে তারা আমাদের উদ্দীপকে যে বলল যে 400 জন ছাত্র 15 দিন যাবত খেতে পারে, সেখান থেকে ওই 15 দিনের মধ্যে 5 দিন খেলো খাবারগুলো, খাওয়ার পরে 5 দিন পরে কিছু ছাত্র অন্য জায়গায় চলে গেছে। তো কিছু ছাত্র অন্য জায়গায় চলে যাওয়াতে কি হইল? ছাত্র কমে গেছে। তাহলে যারা চলে গেল তাদের খাবারগুলো তো রয়ে গেছে, তারা চলে গেছে কিন্তু তাদের খাবারগুলো তো রয়ে গেছে। তাহলে এখন আরও বেশি দিন খাওয়া যাবে। এই মুহূর্তে সেখানে যারা থাকবে তারা আরও বেশি দিন খেতে পারবে। তো তারা বলছে 25 দিন খেতে পারছে তারা। তো এখন জানতে চাই যে 5 দিন চলার পর বাকি যে খাদ্যগুলো আছে তারা যে 25 দিন খেলো, কতজন ছাত্র এই 25 দিন খেলো খাবারগুলো তারা যাওয়ার পরে, এটা আমরা এখন বের করব। তো আমরা এটার ফলাফল বের করতে গিয়ে কীভাবে করব? সেটি হচ্ছে 400 জন 15 দিন যাবত খেতে পারে, সেখান থেকে ওই 15 দিনের মধ্যে 400 জন 5 দিন খেলো। 5 দিন যাবত 400 জন কিন্তু খেয়েছে। তাহলে 5 দিন যদি খেয়ে নেয়, আর কয় দিনের খাবার বাকি আছে? আরও 10 দিনের খাবার বাকি আছে। কিন্তু সেটা কত জনের? 400 জনের। কারণ 400 জনের 15 দিনের খাবার, সেখান থেকে 400 জন 5 দিন খেলো। তাহলে 5 দিন বাদ আর থাকে কয় দিন? 10 দিন। তাহলে 400 জন লোক 10 দিন খেতে পারবে। তাহলে আমরা এখানে আমাদের কথাটা লিখবো এইভাবে যে 10 দিনে খাবারগুলো খেতে পারে 400 জন। আমরা কথাটা এইভাবে করে লিখব যে 10 দিনে খাবারগুলো, এই মুহূর্তে যেই পরিমাণ খাবার আছে, এই মুহূর্তে যে পরিমাণ খাবার আছে ওই খাবার 10 দিনে 400 জন খেতে পারবে। তাহলে একদিনে কতজন পারবে? অবশ্যই লোক বাড়াইতে হবে। 10 দিনের জায়গায় একদিনে শেষ করব। তাহলে আমরা লোক বাড়িয়ে ফেলবো 400 গুণ 10। কিন্তু না,
একদিন না, খাবারগুলো খেতে হবে 25 দিন, তাহলে কতজন মানুষ কমে যাবে? একদিনে যতজন খেতে পারবে 25 দিনে তো আর ততজন খেতে পারবে না, এবার লোক কমবে। তাহলে 400 গুণ 10 আর নিচে আমরা ভাগ করব কত দ্বারা? 25 দ্বারা। 25 এই 400-র মধ্যে কয়বার যায়? আমরা একটু আগে কিন্তু সমাধান করেছি। 25 400-র মধ্যে 16 বার যায়। 16 গুণ 10 সমান 160। আমরা বের করলাম যে ওই 400 জনের মধ্য থেকে যেই পরিমাণ ছাত্র চলে গেছে, তারা যাওয়ার পরে এই মুহূর্তে সেখানে 160 জন ছাত্র আছে। কেন? তার কারণ এই 160 জন থাকলেই তারা 25 দিন যাবৎ খেতে পারবে। 160 জন ছাত্র যদি থাকে, তারাই 25 দিন যাবৎ খাবারগুলো খেতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে 5 দিন চলার পর অবশিষ্ট খাদ্য 25 দিনে কতজন ছাত্র খেতে পারবে? তা হচ্ছে 160 জন। 160 জন ছাত্র 25 দিনে, এই মুহূর্তে যেই পরিমাণ খাবার আছে ওই খাবার 25 দিনে খেতে পারবে। 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, 160 জন। আমাদের এখানে বলা হয়েছে যে নিচের তথ্যের ভিত্তিতে 49 থেকে 51 নং প্রশ্নের উত্তর দাও। আমরা এই 3টা প্রশ্নের উত্তর দিব এই উদ্দীপকটা পড়ে। কি তথ্য দেওয়া আছে এখানে? এখানে বলা হয়েছে যে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে, শব্দটা খেয়াল করবেন, সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন। তাহলে এখানে যেহেতু কয় সপ্তাহ সেটা বলে নাই, শুধু সপ্তাহ, তার মানে 1 সপ্তাহ। তাহলে 25 জন ছাত্র যেখানে এমন একটা ছাত্রাবাসে আছে যেখানে 1 সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন। তো এখন 49 নম্বর প্রশ্নে তারা জানতে চায় একজন ছাত্রের সপ্তাহে কত গ্যালন পানি প্রয়োজন হবে। তাহলে এখানে একদম সহজ একটা প্রশ্ন। 25 জন ছাত্রের পানির প্রয়োজন হয় 625 গ্যালন। 25 জন ছাত্রের সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন। তাহলে একজন ছাত্রের সপ্তাহে পানির প্রয়োজন হয় কত গ্যালন? আমরা খুব সহজে বের করে ফেলি এটার ফলাফল। 25 জনের প্রয়োজন হয় 625 গ্যালন। এটা কিন্তু সপ্তাহে। তাহলে একজনের 1 সপ্তাহে কতটুকু পানি লাগবে? 25 জনের তো 1 সপ্তাহে 625 গ্যালন পানি লাগলো, একজনের সপ্তাহে কতটুকু পানি লাগবে? তাহলে অবশ্যই পানি কম লাগবে। 25 জনের যতটুকু পানি লাগবে, একজনের কি তার চেয়ে বেশি পানি লাগবে? না, অবশ্যই কম লাগবে। তাহলে আমরা এখানে ভাগ করব, 625-কে ভাগ করব এই 25 দিয়ে। আমরা জানি যে 25 625-এর মধ্যে 25 বার যায়। 25 গুণ 25 ফলাফল 625। তাহলে 25 গ্যালন। একজন ছাত্রের 1 সপ্তাহে 25 গ্যালন পানি লাগবে। তাহলে আমাদের এখানের মধ্যে অপশনগুলোতে ক নম্বরে 25 গ্যালন দেওয়া রয়েছে, এটি সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 900 গ্যালন পানিতে কতজন ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে? আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে 25 জন ছাত্রের 1 সপ্তাহে পানি লাগে 625 গ্যালন। তো এখন তারা জানতে চায় যদি আমরা সেখানে 625 গ্যালনের জায়গায় 900 গ্যালন পানি দেই, তাহলে কতজন ছাত্র তাদের প্রয়োজনটা পূরণ করতে পারবে? তাহলে আমরা এখন প্রশ্নটার সমাধান করব এইভাবে। আমরা লিখব, যেহেতু আমাদের এখানে কি জানতে চাই, কতজন ছাত্র জানতে চাই, তাহলে আমরা ছাত্র সংখ্যাটাকে ডান দিকে লিখব, লাইনের ডান দিকে। আমরা কথাটাকে এইভাবে লিখব যে 625 গ্যালন পানি প্রয়োজন হয় 25 জন ছাত্রের। কথাটাকে এইভাবে করে লিখব। আমাদের উদ্দীপকের মধ্যে কিন্তু লেখা আছে কথাটা 25 জন ছাত্রের পানি লাগে 625 গ্যালন, কিন্তু এখন কথাটাকে উল্টায় লিখব যে 625 গ্যালন পানি লাগে 25 জনের, কারণ আমাদের জন, কত জন এটা জানতে চাই। তাহলে এটাকে আমরা লাইনের ডান দিকে লিখব। তাহলে 625 গ্যালন পানি লাগে 25 জনের, তাহলে একজন 1 গ্যালন পানি লাগে কতজন ছাত্রের? তাহলে 25 ভাগ 625 জন, অতএব 900 গ্যালন পানি লাগে কত জনের? তাহলে উপরে 25 গুণ 900, নিচে 625। যেহেতু 1-এর চেয়ে 900 বড়, ফলাফলটা বড় হবে। আমরা দেখি আমাদের ফলাফল কত বের হয়। আমরা জানি 25 625-এর মধ্যে 25 বার যাবে, এটা নির্দিষ্ট করা। 25 625-এর মধ্যে 25 বার যায়। 25 দিয়ে এখন আমরা 900-কে ভাগ করব। আমরা জানি 25 100-র মধ্যে 4 বার যায়। 25 100-র মধ্যে কয়বার যায়? 4 বার যায়। তো এই যে 900, এখানে 100 কয়বার আছে? 9 বার আছে। 9 100-তে 900 হয়। তাহলে 100-তে যদি 4 বার যায়, তাহলে 9 বার গেলে কত হবে? 4 নং 36। আমরা সহজেই বলতে পারি 25 900-র মধ্যে 36 বার যায়।
100-র মধ্যে 4 বার, তাহলে এরকম 4 বার করে আপনি 9 বার নেন, তাহলে 900-তে কত হবে আপনি হিসাবটা পেয়ে যাবেন। তাহলে 4 নং 36, তাহলে 25 900-র মধ্যে 36 বার যায়। আমরা তাহলে বলতে পারি 625 গ্যালন পানি যদি 25 জনের দরকার হয়, তাহলে 900 গ্যালন পানি 36 জনের দরকার হবে, অর্থাৎ 36 জন ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে। 51 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে যে 25 জন ছাত্রের 4 সপ্তাহে কত গ্যালন পানির প্রয়োজন হবে। আমাদের উদ্দীপকে বলা আছে 25 জন ছাত্রের 1 সপ্তাহে, এখানে কোনো সংখ্যা উল্লেখ করা নেই, কোনো সংখ্যা উল্লেখ করা নাই মানেই 1 সপ্তাহ। তাহলে 25 জন ছাত্রের 1 সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, 4 সপ্তাহে কত গ্যালন পানির প্রয়োজন হবে। আমরা 625-এর সাথে 4 গুণ দিব, তাহলে আমাদের ফলাফল বের হয়ে যাবে। 625-এর সাথে যদি 4 গুণ দেই, কারণ 1 সপ্তাহ 25 জন ছাত্র, কিন্তু এখানেও 25 জন, এখানেও 25 জন, তাহলে 25 জনের 1 সপ্তাহে পানির প্রয়োজন 625 গ্যালন। 25 জনের 4 সপ্তাহ, এখানে সপ্তাহটা তারা ভিন্ন করে দিছে, 1 সপ্তাহে এত গ্যালন, তাহলে 4 সপ্তাহে কত গ্যালন, অবশ্যই বেশি লাগবে, আমরা গুণ দিব। 4 5 20, 20-এর শূন্য থাকে 2, 4 2 8 আর 2 10-এর শূন্য হাতে থাকে 1, 4 6 24 আর 1 হচ্ছে 25, অর্থাৎ 2500। তাহলে আমরা বলতে পারি 25 জন ছাত্রের 4 সপ্তাহে কত গ্যালন পানির প্রয়োজন হবে, 2500, অর্থাৎ 2500 গ্যালন। এটা আমাদের ঘ নাম্বার অপশনে দেওয়া রয়েছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। আমাদের এখানে বলা হয়েছে যে নিচের তথ্যগুলো লক্ষ্য করে 52 ও 53 নং প্রশ্নের উত্তর দাও। একটি পুকুর খনন করতে 220 জন লোকের 21 দিন লাগে। 220 জন লোকের 21 দিন লাগে। পুকুর খননের জন্য 420 জন লোক নিয়োগ করা হলো। তো এখানে আমাদের কিন্তু খেয়াল করে দেখবেন তথ্য কিন্তু দুইটা তথ্য। যদি আমি 220 জন লোককে নিয়োগ দেই, তাহলে আমার কাজটা 21 দিনে হয়ে যাবে, কিন্তু সেখানে 220 জনকে নিয়োগ দেওয়া হয় নাই, সেখানে নিয়োগ দেওয়া হয়েছে 420 জনকে। তাহলে 52 নম্বর প্রশ্নের সমাধানটা কি হবে? প্রশ্নে তারা জানতে চায় ওই পুকুর খনন করতে একজন লোকের কত দিন লাগবে। যেখানে 220 জন লোকের 21 দিন লাগে, সেখানে একজন লোকের কত দিন লাগবে সেটা আমাদেরকে তারা বের করতে বলতেছে। আমরা বলবো যে 220 জন লোকের সময় লাগে 21 দিন, তাহলে একজন লোকের সময় অবশ্যই আরও বেশি দিন লাগবে। তাহলে 21 গুণ 220 দিন। আমরা এখন গুণটা একটু করে দেখি। এখানের মধ্যে 220 গুণ 21, 1 0 0, 2 1 2, 2 1 2 0, 2 0 0, 2 2 গুণে 4, 2 2 গুণে 4, যোগ করব 0 2 4 2 6 4, অর্থাৎ যেখানে 220 জন লোক যদি একসাথে কাজ করে তাদের 21 দিন লাগবে। কয়দিন? 21 দিন। কিন্তু যদি একজন লোক সেই কাজটা করতে থাকে তাহলে তার ওই কাজটা শেষ করতে সময় লাগবে 4620 দিন। তাহলে এখানে আমরা বলতে পারি 4620 দিন, এবং এটি আমাদের এখানে গ নাম্বার অপশনে দেওয়া রয়েছে। এটি হচ্ছে সঠিক উত্তর, যে ওই পুকুর খনন করতে একজন লোকের 4620 দিন সময় লাগবে। 53 নম্বর প্রশ্ন, 420 জন লোক ওই পুকুরটি কত দিনে খনন করতে পারবে। আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে 420 জন লোক নিয়োগ দেওয়া হলো কাজটা করার জন্য, তাহলে কয় দিন লাগবে এটা তারা জানতে চাই। তাহলে আমরা এই প্রশ্নের সমাধান করতে পারি এইভাবে, যে আমরা লিখব 220 জন লোকের সময় লাগে 21 দিন, তাহলে একজন লোকের সময় লাগবে অবশ্যই বেশি। একটু আগে আমরা করলাম 21 গুণ 220 দিন, কিন্তু আমি যদি এখন 420 জন লোক নিয়োগ দিই, আমি কিন্তু লোকের পরিমাণ বাড়ায় ফেলছি। মনে রাখতে হবে শ্রমিকের সংখ্যা বাড়লে সময় কমে, আর শ্রমিকের সংখ্যা কমলে সময় বাড়ে। অর্থাৎ আপনি যদি শ্রমিক বাড়ায়া দেন তাহলে সময় কম লাগবে, আর আপনি যদি শ্রমিক কমিয়ে ফেলেন তাহলে আপনার সময় বেশি লাগবে। তাহলে একজন শ্রমিকের জায়গায় আমরা এখন 420 জন শ্রমিক দিতেছি, তার মানে শ্রমিকের পরিমাণ বেড়ে গেল, তাহলে সময় কমে যাবে। তাহলে আমরা এখানে ভাগ করব 21 গুণ 220 ভাগ 420। দেখি আমাদের এখানে ফলাফলটা কত হয়। 21, এই যে 42, এই 42-এর মধ্যে যায় 2 বার, 21 দুগুণে 42, আর এই শূন্যটা কেটে দিয়ে পাশে বসাই দিলাম 20। এখন 20 দিয়ে 220কে আমরা কাটবো। আমরা জানি যে 20 যদি 10 বার যায় তাহলে হয় 200, 20 10 200, এখানে তো অতিরিক্ত আরও 20 আছে, তাহলে আরও একবার যাবে। তাহলে 20
220-এর মধ্যে 11 বার যাবে, 20 11-তে 220, 20 11-তে 220, সর্বশেষে আমাদের ফলাফল বের হইল 11 দিন। অর্থাৎ আমরা যদি 420 জন লোক নিয়োগ দেই তাহলে তারা 11 দিনের মধ্যে কাজটা করে ফেলতে পারবে। তাহলে 11 দিন আমাদের এই অপশনগুলোর মধ্যে গ নাম্বার অপশন রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 54 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে 12টি মাছের দাম 480 টাকা, 12টি মাছের দাম 480 টাকা, তাহলে 5টি আমের দাম কত হবে? তাহলে এটা আমরা করি যে এইভাবে লিখব, 12টি মাছের দাম 480 টাকা, অতএব একটি মাছের দাম অবশ্যই কম হবে, তাহলে 480 ভাগ 12, 12টা মাছের দাম যত হবে একটি মাছের দাম তার চেয়ে কম হবে, আমরা ভাগ করলাম। আমাদের প্রশ্নে জানতে চাই 5টি মাছের দাম কত, তাহলে একটি মাছের দাম যত হবে 5টি মাছের দাম তার চেয়ে বেশি হবে, আমরা উপরে গুণ করব, 480 গুণ 5 নিচে 12, একটি মাছের দাম যত হবে 5টি মাছের দাম তার চেয়ে বেশি হবে, এই জন্যই আমরা 5কে উপরে গুণ করলাম, কারণ কোনো সংখ্যা যদি উপরে গুণ করা হয় তার মান বাড়ে, আর যদি নিচে গুণ করা হয় তার মান কমে যায়। আমরা এখন দেখি আমাদের ফলাফলটা কত বের হবে। 12 এই 48-এর মধ্যে যায় 4 বার, 4 বারং 48, আর এই শূন্যটা কেটে দিয়ে আমরা পাশে বসাই দিলাম, তাহলে 40। আমরা বলতে পারি 12 480-র মধ্যে 40 বার যায়, 40 গুণ 5, 40কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে কত ফলাফল হবে? 4 5 20, আর এই যে শূন্যটা পাশে বসাই দিই, 200 টাকা আমরা বের করলাম। 5টি মাছের দাম হবে 200 টাকা, 200 টাকা আমাদের গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আমাদের এখানে পরবর্তী প্রশ্নে তারা জানতে চেয়েছে যে নিচের তথ্যের ভিত্তিতে 55 থেকে 57 নং প্রশ্নের উত্তর দাও। কি সেই তথ্য? কোনো একটি কাজ ক 12 দিনে ও খ 24 দিনে করতে পারে। আমাদের ঐকিক নিয়মের যে অঙ্কগুলো এখানে মূলত কাজ, খাবার, এইগুলো নিয়েই মূলত বেশিরভাগ অঙ্ক, কারণ আমরা এই অঙ্কগুলো করেই আমরা বুঝতে পারবো যে আমাদেরকে যে একটা তথ্য দিল সেই তথ্য ব্যবহার করে আমাদের প্রশ্নটার সমাধান আমরা কিভাবে করে করতে পারি। ঐকিক নিয়ম মূলত বলা হয় যে কোনো কিছুর মান বের করার জন্য প্রথমে একের মান বের করা, যে কোনো কিছুর মান বের করার জন্য প্রথমে একের মান বের করা, তারপর আমাদের প্রশ্নের সমাধান করা। তো এখন এই যে আমাদের এই প্রশ্নের মধ্যে একটা কাজ যদি ক নামক ব্যক্তি যদি করে তাহলে সে 12 দিনে করতে পারবে, ওই কাজটাই যদি খ নামক ব্যক্তি করে তাহলে সে 24 দিনে করতে পারে। দুইজন কিন্তু আলাদা, ক আলাদা খ আলাদা। ক যদি একা একা কাজটা করে তাহলে 12 দিন লাগবে, খ যদি একা একা কাজটা করে তাহলে 24 দিন লাগবে। 55 নম্বর প্রশ্ন, ক একদিনে সম্পন্ন করে কাজটির কত অংশ? একদিনে সে ওই কাজটা কতটুকু করতে পারে? তাহলে আমরা এখানে আমাদের বলা আছে যে 12 দিনে কাজটা করতে পারে সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে কতটুকু করবে? যেখানে তার 12 দিন লেগে যায় সম্পূর্ণ কাজটা করার জন্য, সেখানে সে একদিনে কতটুকু কাজ করবে এটা তারা জানতে চায়। আমরা ফলাফলটা বের করি, আমরা বলবো এইরকম যে 12 দিনে করতে পারে, 12 দিনে করতে পারে এক অংশ কাজ। আমরা সাধারণত এক অংশ বলতে সম্পূর্ণ কাজটাকে বুঝিয়ে থাকি, তাহলে 12 দিনে এক অংশ কাজ করতে পারে মানে সম্পূর্ণ কাজ। তাহলে একদিনে কতটুকু কাজ করবে? 12 দিনে যতটুকু করবে একদিনে তার চেয়ে কম করবে, তাহলে উপরে 1 নিচে 12। আমরা পেলাম যে ক একদিনে কাজ করতে পারবে 12 ভাগের 1 অংশ কাজ। 12 ভাগের 1 অংশ আমাদের এখানে গ নাম্বারে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 56 নম্বর প্রশ্নে বলা হয়েছে খ একদিনে কাজটির কত অংশ সম্পন্ন করে? একেবারে 55-র মতোই। তো খ কাজটা করতে পারে 24 দিনে সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে কতটুকু কাজ করবে? তাহলে আমরা এখন এখানের মধ্যেই করি যে এই যে একটু আগে যেটা সমাধান করলাম সেখানের মধ্যে লিখব যে 24 দিনে করতে পারে 1 অংশ কাজ, তাহলে একদিনে করতে পারবে অবশ্যই কম কাজ করবে, নিচে 24 অংশ, তাহলে 24 ভাগের 1 অংশ। 24 ভাগের 1 অংশ আমাদের এখানে ক নঙে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 57 নম্বর প্রশ্ন, ক ও খ একত্রে, এবার একটা শব্দ খেয়াল করবেন, একত্রে, ক ও খ একত্রে একদিনে করে কাজটির কত অংশ? অর্থাৎ ক এবং খ দুইজন যদি একসাথে কাজটা করে তাহলে তখন তারা একদিনে কতটুকু কাজ করতে পারবে? তাহলে এটার আমরা এখন সমাধান করি। এটার সমাধান করার জন্য আমরা ক একদিনে যতটুকু কাজ করবে, খ
খ একদিনে যতটুকু কাজ করবে, দুইটা কাজকে আমরা একসঙ্গে করে ফেলবো। কারণ ক তো আর ক্ষয়ের কাজ করবে না, ক তার নিজের কাজই করবে। তাহলে সে তার যতটুকু ক্ষমতা, সে একদিনে তার যতটুকু কাজ সে ততটুকু করবে, খ একদিনে যতটুকু কাজ ততটুকু করবে। এখন যেহেতু এখানে একত্রে বলছে, আমরা দুইজনের কাজটাকে একসাথে করে দিব, তাহলে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে আমাদের সমাধানটা করব এইভাবে। আমরা লিখব এখানে ক একদিনে করতে পারে 12/1 কাজ, খ একদিনে করতে পারে 24/1 কাজ। তাহলে কয়ের কাজ ক করলো, ক্ষয়ের কাজ খ করলো, দুইজনের কাজকে আমরা একসাথে করে দিব। তাহলে একসাথে করলে কত ফলাফল বের হয়? 12 আর 24-এর লসাগু 24, 12 24-এর মধ্যে 2 বার যায়, 2 1 2, 24 24-এর মধ্যে 1 বার যায়, 1 1 1। পরবর্তী লাইন উপরে 3 নিচে 24, মানে 24/3 অংশ। যদি তারা দুইজন একসাথে কাজ করে তাহলে একদিনের মধ্যে তারা 24/3 অংশ কাজ করে ফেলতে পারবে। এখন এখানে একটা কাটাকাটি যায়, 3 3-এর মধ্যে যায় 1 বার, 24-এর মধ্যে যায় 8 বার, অর্থাৎ 8/1 কাজ তারা দুইজন একত্রে একদিনে 8/1 অংশ কাজ করে ফেলতে পারবে। 8/1 অংশ আমাদের গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 58 নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, 6 দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? তাহলে এখন আমরা এখানে কি বুঝতে পারলাম? আমরা এখানে দেখলাম যে 9 জন ওই কাজটা করতে পারে 18 দিনে, কিন্তু এখন ওই কাজটা আমাকে 6 দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে। যেই কাজটা 18 দিনে শেষ হইতো সেটা এখন 6 দিনের মধ্যে শেষ করতে হবে। তো তারা জানতে চায় যদি আমরা 18 দিনের কাজটা 6 দিনের মধ্যে শেষ করে ফেলতে চাই তাহলে আমার কতজন লোক অতিরিক্ত লাগবে? কারণ আমার কিন্তু এই মুহূর্তে 9 জন শ্রমিক আছে, আমার এই কাজটার মধ্যে 9 জন শ্রমিক ইতিমধ্যে আছে। তো তারা জানতে চায় যে যদি 6 দিনের মধ্যে কাজটা শেষ করা লাগে তাহলে কয়জন শ্রমিক অতিরিক্ত নিয়োগ করা লাগবে। তো এখন কয়জন শ্রমিক অতিরিক্ত নিয়োগ করা লাগবে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে 6 দিনে কাজটা শেষ করার জন্য আসলে লোক কয়জন দরকার। 6 দিনের মধ্যে কাজটা শেষ করার জন্য লোক কতজন দরকার এটা আগে আমরা জানবো। তাহলে আমরা এখানে মধ্যে লিখব 18 দিনে কাজ শেষ করতে পারে 9 জন, 18 দিনে কাজ শেষ করতে পারে 9 জন। তাহলে একদিনে কাজ শেষ করতে পারবে, অবশ্যই লোক বেশি লাগবে। 18 দিনের কাজ একদিনের মধ্যে শেষ করতে হবে, তাহলে লোক বেশি লাগবে। তাহলে 18 গুণ 9 জন। না, আমি এখন সময়টা বাড়াই দিলাম, একদিন না 6 দিন দিলাম। তাহলে একদিনে যতজন লাগবে 6 দিনে ততজন লাগবে না, যেহেতু সময় বাড়াই দিছি লোক কমলেও হবে। তাহলে আমরা এখন ভাগ করব, 18 গুণ 9 ভাগ 6। এখন দেখি আমাদের ফলাফল কত বের হয়। 6 18-এর মধ্যে যায় 3 বার, 3 6 18, আর কোনো কাটাকাটি যায় না। 3 গুণ 9 3 নং 27 জন। আমরা দেখলাম একটি কাজ যদি 6 দিনে শেষ করতে হয় আমার লোক দরকার 27 জন। 6 দিনে কাজ শেষ করতে হলে 27 জন শ্রমিকের প্রয়োজন। কিন্তু আমার তো 27 জন পুরোপুরি লাগবে না, কারণ আমার ইতিমধ্যে 9 জন আছেই, আমার 9 জন শ্রমিক আছে। তাহলে 27 জন যদি দরকার হয়, 27 জনের মধ্য থেকে 9 জন আছে, তাহলে আমি 27 জন থেকে 9 জনকে বাদ দিই, তাহলে হবে 18 জন। এই 18 জনকে আমার নতুন নিয়ে আসতে হবে, কারণ আমার কাজ 6 দিনে শেষ করতে হলে 27 জন লাগবে। তাহলে ওই 27 জনের মধ্যে ইতিমধ্যে আমার অঙ্কে 9 জন আছে, আমি বাহির থেকে নতুন করে 18 জনকে নিয়ে আসব। আমার আছে 9 জন, নতুন করে নিয়ে আসবো 18 জন। 9 আর 18 যোগ করলে 27 জন হয়ে যাবে, 6 দিনে কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমার অতিরিক্ত লাগবে কয়জন লাগবে? 18 জন লাগবে। তাহলে আমরা বলতে পারি যে 6 দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? খ নাম্বার অপশন, 18 জন। 59 নম্বর প্রশ্ন, 7 কেজি চালের দাম 280 টাকা, 45 কেজি চালের দাম কত? তাহলে আমরা এখন ফলাফল বের করি। একেবারে সহজভাবে আমরা লিখব 7 কেজি চালের দাম 280 টাকা, অতএব 1 কেজি চালের দাম আরও কম হবে। তারা জানতে চায় 45 কেজি, তাহলে 45 কেজি চালের দাম, 1 কেজি চালের দাম যত 45 কেজি চালের দাম তার চেয়ে বেশি হবে। আমি এখানে আমাদের কথাগুলো লিখতেছি না, কারণ কথাগুলো লিখে সময়টা বড় করার দরকার নেই, এটা তো আমরা এমসিকিউ সমাধান করতেছি। এই জন্য এখানে আমাদের বেশি কথা না লিখে আমরা এখানে সরাসরি এই দাগ দিয়ে অঙ্কটা সমাধান করে ফেলতে পারতেছি। তো 280, 1-এর চেয়ে যেহেতু 45 বড়, 45কে আমরা উপরে লিখব, নিচে 7। এখন দেখি আমাদের ফলাফল কত বের হয়। 7 এই 28-এর মধ্যে যায় 4 বার,
4 7 28, আর এই যে শূন্য তাকে কেটে দিয়ে আমরা পাশে লিখে দিলাম, তাহলে 40। 40 গুণ 45, আমরা 40-এর সাথে 45 গুণ দিব। আমরা এখানে একটু করে দেখি যে 40-এর সাথে 45 গুণ দিলে কত হয়। 45 গুণ 40, তাহলে 0 0 0 4 5, এই যে এই দুইটা শূন্য হচ্ছে আমরা শূন্য দিয়ে গুণ করলাম, আর এই শূন্যটা হচ্ছে একটা সংখ্যার কাজ শেষ, এই জন্য 4 5 20, 20-এর শূন্য থাকে 2, 4 4 16, আর 2 হচ্ছে 18। তাহলে আমরা ফলাফল বলতে পারি 1800 টাকা। অর্থাৎ 7 কেজি চালের জন্য যদি 280 টাকার দরকার হয়, 280 টাকা, তাহলে 45 কেজি চালের জন্য টাকার দরকার 1800 টাকা। তাহলে 1800 টাকা আমাদের ক নম্বর অপশনে রয়েছে, এটি সঠিক উত্তর। 60 নম্বর প্রশ্ন, 7 কেজি চালের দাম 280 টাকা। ঠিক আগের প্রশ্নটা কিন্তু এই একই তথ্য দেওয়া ছিল। 7 কেজি চালের দাম 280 টাকা হলে 2 কেজি চালের দাম কত? তাহলে 2 কেজি চালের দাম কত হবে? আমরা কিন্তু এখানের মধ্যে বের করলাম 7 কেজি চালের দাম 280 টাকা, তাহলে 1 কেজি চালের দাম 7 ভাগের 280, আমরা এখানে 7 ভাগের 280 লিখব। 1 কেজি চালের দাম 7 ভাগের 280 টাকা। তারা জানতে চায় 2 কেজি চালের দাম কত? তাহলে 1 কেজি চালের দাম যত হবে, 2 কেজি চালের দাম আরেকটু বেশি হবে, আমরা উপরে গুণ করব, 2 উপরে লিখলাম। এখন আমরা কাটাকাটি করি, 7 280-র মধ্যে একই রকম 40 বার যাবে, 40 গুণ 2, 40 দুগুণে 80 টাকা। আমরা বের করলাম 7 কেজি চালের দাম যদি 280 টাকা হয়, 2 কেজি চালের দাম শুধু 80 টাকা। ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।